আমাদের গ্রাম থেকে রেল স্টেশনে পৌঁছবার পথের মাঝামাঝি জায়গায় একটা প্রকাণ্ড গাছ ছিল। গাছটি একটি বনস্পতি, যেমন বিশাল তেমনি প্রাচীন। আর সেটা যে কি গাছ তার পরিচয় কেউ জানত না। এদেশের উদ্ভিদের সঙ্গে তার গোত্রের মিল ছিল না। চারিদিকের বৃক্ষরাজির মধ্যে সেই বলিষ্ঠ সমুন্নত অজ্ঞাত কুলশীল বৃক্ষটি পাণ্ডব সৈন্য সমাবেশের মধ্যে যেন ঘটোৎকচ। স্বভাবতই বৃক্ষটি দৃষ্টি আকর্ষণ করবার মতো, কিন্তু তার আরও কারণ ছিল। সেটি ছিল একটি ফাঁসি গাছ। লোকে বলতো নবাবী আমলে প্রাণদণ্ডে দণ্ডিত ব্যক্তিদের ফাঁসি দেবার জন্য গাছটি ব্যবহৃত হতো। কাছেই একটি গ্রামে থাকত নবাবের ফৌজদার। প্রাণদণ্ড দেবার ক্ষমতা ছিল তার। কোনো ব্যক্তির প্রাণদণ্ডের আদেশ হলে জল্লাদে লোকটিকে ঝুলিয়ে দিত গাছটির একটি ডালে। মানুষ ঝুলিয়ে দেবার মতো ডালগুলোই বটে। গাছটির গুড়ি থেকে 25-30 হাতের মধ্যে কোনো ডালপালা নেই। একেবারে পরিষ্কার গা মসৃণ, তার উপরে ডাল বেরিয়েছে। এক একটা ডাল কি লম্বা, একেবারে গ্রামান্তর গিয়ে যেন পৌঁছয়। এমনি থাকে থাকে সুবিন্যস্ত ডাল উঠে গিয়েছে। যত উঁচুতে উঠেছে ততই ডালের দৈর্ঘ্য কম। সব শুদ্ধ মিলে গাছটির উপরের দিকে ছুচালো মন্দিরের আকৃতি। গায়ে গোপাল বলে একজন বৃদ্ধ মুসলমান কৃষাণ ছিল। সে বলতো তার ঠাকুরদা নাকি ওই গাছে ফাঁসি দিতে দেখেছে। সেটাই ছিল নাকি ওই গাছে শেষ ফাঁসি লটকানো। গোপালের বয়স তখন ছিল 92। গোপালের কথা সত্যি হলে তার ঠাকুরদার সময় নবাবী আমলের শেষ পরে বটে। আর তার মুখে এ গল্পটাও শুনেছি আমার বাল্যকালে। কাজেই গোপালের 92-এর সঙ্গে আমার বয়সের মোটা একটা অঙ্ক জুড়ে নেওয়া উচিত। যাই হোক, শেষ ফাঁসির বর্ণনা সত্য হোক আর নাই হোক, গাছটা যে ফাঁসি গাছ ছিল তা নিঃসন্দেহ। জেলা গেজেটিয়ার পুস্তকে ফৌজদার অধ্যুষিত ওই গ্রামটির উল্লেখ আছে। আরও উল্লেখ আছে যে কাছাকাছির গাছগুলোতে ফাঁসি দেওয়া হতো। তা যদি হয়, এমন যোগ্য গাছটির ব্যবহার না হবার কথা নয়। কিন্তু প্রাচীন ইতিহাস যা বলতে বসেছি তা হচ্ছে ওই ইতিহাসের স্মৃতি। সেদিনের বিষাক্ত স্মৃতি আজও গাছটিকে ভয়াবহ করে রেখেছিল। কেউ পারতপক্ষে রাতের বেলায় গাছটির কাছে যেত না। একা তো নয়, কিন্তু অদৃষ্টের এমনই বিড়ম্বনা যে না গিয়েও উপায় ছিল না। রেল স্টেশনে যাবার সড়কের ঠিক পাশেই তার অবস্থান। কত নিঃসঙ্গ পথিক যে রাতের বেলায় ওখানে এসে মূর্ছা গিয়েছে তার ইয়ত্তা নেই। তাদের প্রশ্ন করলে বলতো, কি দেখলাম তা কি এখন মনে আছে? তবে মনে হলো গাছের ডালে সারি সারি যেন মৃতদেহ ঝুলছে। আবার কেউ বা বলতো মুমূর্ষুর অন্তিম আর্তনাদ স্পষ্ট শুনেছে। একজন বলেছিল সে একটা বিদেশি লোক, গাছের ইতিহাস জানত না। ওই গাছতলায় পৌঁছবা মাত্র হঠাৎ একটা মৃতদেহ ধপ করে তার পায়ের কাছে পড়ল। সে চমকে উপর দিকে তাকিয়ে দেখে যে গাছের ডালে লম্বা একটা দড়ি ঝুলছে। প্রশ্নের খোঁচা খেয়ে সে বলল যে সেটা ছিল জ্যোৎস্না রাত্রি। তার ভুল দেখবার বিন্দু মাত্র সম্ভাবনা ছিল না। তবে এ বিষয়ে সন্দেহ ছিল না যে এসব অভিজ্ঞতা প্রত্যক্ষ হওয়া সত্ত্বেও সত্য হতে পারে না। কেননা ফাঁসি হতো বহুকাল আগে। তার সেদিনের স্মৃতি যদি কোনো অলৌকিক সুরঙ্গ পথে আজ মূর্তি ধরে দেখা দেয়, তবে সে স্বতন্ত্র কথা। যুক্তি দিয়ে প্রমাণ অপ্রমাণ করার পথ বন্ধ। কিন্তু যুক্তি এক আর বিশ্বাস আর এক। লোকের মনের ব্যাপক বিশ্বাসী এখন তথ্যের স্থান গ্রহণ করেছিল, আর তাই ছিল যথেষ্ট। ফলে ওই গাছটা যাতায়াতের পথের পাশে ভীতি মিশ্রিত একটা প্রকাণ্ড বিস্ময়ের চিহ্নের মতো দণ্ডায়মান ছিল। তারপর বয়স বাড়লে কলকাতায় গেলাম কলেজে পড়তে। আমাদের মেসে একজন বয়স্ক ব্যক্তি থাকতেন। তার থিওজফি চর্চার বাতিক ছিল। তার সঙ্গে আমার ঘনিষ্ঠতা হয়েছিল। তাকে ফাঁসি গাছটির বিবরণ শুনিয়েছিলাম। তিনি কিছুমাত্র বিস্ময় প্রকাশ না করে বললেন, এমন হওয়া মোটেই অসম্ভব নয়। তিনি বুঝিয়ে দিলেন যে যেখানে কোনো মর্মান্তিক মৃত্যু ঘটে থাকে, সেখানে পরবর্তীকালে সেই মৃত্যু দৃশ্যের ঠিক
ঠিক পুনরাভিনয় মাঝে মাঝে ঘটে থাকে। কেন এমন হয়? তিনি বললেন, আমি জানি না, কিন্তু এমন অনেক দৃষ্টান্ত আছে। মৃত্যুর সময় মানুষগুলো যে মানসিক যন্ত্রণা অনুভব করেছিল, সেই নিদারুণ তাড়নাতেই ওখানে ওই রকম অলৌকিক ছায়াছবি উদ্ভূত হয়ে থাকে। বলা বাহুল্য, এ ব্যাখ্যা আমার মনোপুত হলো না, কিন্তু ও নিয়ে আর তর্ক বিতর্ক করিনি। তারপর কর্মজীবনে প্রবেশ করলাম এবং চাকরি উপলক্ষে নিজের গ্রাম থেকে এক প্রকার নির্বাসিত হলাম। জীবনের 2 দশক কাটল দেশ এবং দেশান্তরে। এই সময়ের মধ্যে স্বগ্রামে যাওয়ার সুবিধে হয়ে ওঠেনি। কালক্রমে গ্রামের ছবি মনে ঝাপসা হয়ে এলো। রেল স্টেশনে নেমে গ্রামে যাওয়ার পথে যেসব দৃশ্য, বাড়িঘর, গাছপালা, এমনকি মানুষের যে মুখগুলো যাতায়াতের পথের পাশে দেখতে পেতাম, ক্রমে ক্রমে ভুলে গেলাম। সেই সঙ্গে ফাঁসি গাছটার স্মৃতিও মন থেকে মুছে গেল। প্রায় 20 বছর পরে গ্রামে চলেছি। সন্ধেবেলায় নামলাম স্টেশনে। একখানা টমটম গাড়ি ভাড়া করলাম। 12 মাইল পথ পৌঁছতে 1 প্রহর রাত হবে। পথে চলতে চলতে পুরাতন ছবিগুলো জন্মান্তরের স্মৃতির মতো মনে পড়তে লাগলো। মনে হলো যেন ধীরে ধীরে নিজের অতীতকালের মধ্যে প্রবেশ করেছি। রাত তখন অন্ধকার হয়ে এসছে। মাঝামাঝি পথে এসে পড়েছি। এমন সময়ে সেই ফাঁসি গাছটার কথা মনে পড়ল। ভয় হলো না, সঙ্গে তো গাড়ি গাড়োয়ান আছে। কৌতূহল হলো খুব। অভিনব কিছু দেখা যায় কিনা ভেবে সমস্ত ইন্দ্রিয়গুলোকে সজাগ করে নিয়ে স্থির হয়ে বসলাম। এবারে বোধ করি ফাঁসি গাছের কাছে এসে পড়েছি। রাস্তার বাঁদিকে গাছটা, ওই তো গাছটা, কি বিরাট! অন্ধকারের আলখাল্লা পরে যেন এক অতিকায় পুরুষ। লোকে যে ভয় পাবে তা আশ্চর্য কি! আমারই সর্বাঙ্গ শিরশির করে উঠল। নির্বিপাকে গাছগুলো অতিক্রম করে গেলাম। কিছু দূর এসে গাড়োয়ান বলল, বাবু, এখান দিয়ে আগে রাতের বেলায় যাওয়া বড় কঠিন ছিল। কেন? ফাঁসি গাছটার ভয়ে। কান খাড়া করে সজাগ হয়ে উঠলাম। শুধলাম, এখন বুঝি সাহস বেড়েছে? সাহস বাড়তে যাবে কেন? ভয়ের ব্যাপার তো আর নেই। গাছটার ভূত ছেড়ে গিয়েছে বুঝি? গাছটাই যে গিয়েছে। কোথায় যাবে? আপনি বুঝি এ পথে অনেক দিন আসেননি, তাই জানেন না। কি ব্যাপার বলো তো? সে আরম্ভ করলো। বছর 5 আগে একবার বৈশাখী ঝড়ের সময় গাছটার মাথায় বাজ পড়ে আগা ঘোড়া পুড়ে গেল। একটা বাজে যে এত বড় একটা গাছকে পুড়িয়ে আঙ্গার করে দিতে পারে, না দেখলে বিশ্বাস করা শক্ত। তারপর? তারপর সেই আঙ্গার ঝড়ে জলে ভেঙে পড়লো। ঝড়ঝাপটায় কোথায় ছড়িয়ে গেল। এখন? এখন ও জায়গাটাই একেবারে পরিষ্কার, এই যেমন দেখলেন। যেমন দেখলাম? নিজের মনে মনে বললাম, আমি তো বাবু গোটা গাছটাকেই দেখেছি, অথচ তার কথাও বিশ্বাস না করা শক্ত। লোকটা মিথ্যা বলতে যাবে কেন? এই মিথ্যা বলে তার লাভ কি? এখনই তো অপরের মুখে প্রতিবাদ হবে। যেমন দেখলুম, কিন্তু কি দেখলুম? নিজের জাগ্রত দৃষ্টিকেই বা অবিশ্বাস করি কিভাবে? নিশ্চয় দেখেছি, তাতে কোনো ভুল নেই। ভাবলাম একবার ফিরে গিয়ে দেখে আসি, কিন্তু ততক্ষণে গাড়ি অনেকটা পথ চলে এসেছে। তাছাড়া লোকটাই বা কি ভাববে? তবে কি দেখলাম? ছায়া না মায়া না কি? কিন্তু কিছু যে তা নিশ্চয়। তখন মেসের সেই থিওজফিস্ট ভদ্রলোকের কথা মনে পড়ল। ভাবলাম, গাছের ডালে মৃত্যু দৃশ্যের পুনরাভিনয় যদি সম্ভব হয়, তবে মৃত গাছটির পুনরাভিনয় বা কেন অসম্ভব? তাই কি আমার অভিজ্ঞতা কে বিশ্বাস করবে? লোকটার কথা মনে পড়ল। যেমন দেখলেন? যেমন দেখলাম। কি দেখলাম মনের মধ্যে ক্রমাগত আলোড়ন করতে লাগলো, আর তার সঙ্গে তাল রেখে গাড়িখানা অন্ধকার পল্লীপথ দিয়ে এগিয়ে চলল গ্রামের দিকে।